মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি গো দাদা, কিসের নম্বর? দাদারও চোখ পড়েছিল টিকিটটায়। তিনি মাথা নেড়ে বললেন, এটার বুঝতে পারছিস না হাদা? যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিল, এইটা হচ্ছে সেই গাড়ির নম্বর রে। নমস্কার, কলাকানন শিল্প এবং সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা মামির বাড়ির আবদার। শিবরাম চক্রবর্তী, জন্ম 13ই ডিসেম্বর 1903, মৃত্যু 28শে আগস্ট 1980। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্য লেখক। কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবনের শুরু। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প লিখেছেন ঈশ্বরী পৃথিবী ভালোবাসা ও ভালোবাসা পৃথিবীর ঈশ্বর নামের অনন্য স্মৃতিমূলক দুটি বই। বিচিত্র জীবন ছিল তার। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাতে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেষ জীবনযাপন করেছেন। তার সর্বাধিক আলোচিত উপন্যাস বাড়ি থেকে পালিয়ে। আরও লিখেছেন কলকাতার হালচাল, বর্মার মামা, মনের মতো বউ, মস্কো বনাম পণ্ডিচেরি সহ আরও বেশ কিছু বই। তার অমর সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধনের গল্প আজও পাঠক মহলে সমানভাবে সমাদৃত। প্রবন্ধ গল্পের পাশাপাশি তিনি কিছু রম্য গোয়েন্দা কাহিনীও লিখেছেন। তার গোয়েন্দার নাম কলকে কাশি। আজকের গল্পটি অন্নপূর্ণা প্রকাশনী শিবরাম রচনা সমগ্র অখণ্ড সংস্করণ এই বইটি থেকে সংগৃহীত। গল্পের কথক এবং টিকিট চেকারের ভূমিকায় শুভদীপ বনু, হর্ষবর্ধনের চরিত্রে সৌম্যদীপ বনু, শ্রীমতী হর্ষবর্ধনের ভূমিকায় সুদেষ্ণা মণ্ডল, গোবরার চরিত্রে জিৎ ঘোষ, সিকিউরিটি গার্ডের ভূমিকায় দেবরাজ চক্রবর্তী, পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় জিৎ ও সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প মামির বাড়ির আবদার। রানাঘাট যাবে বলেছিলে, বেরোবে কখন? গোবর্ধন এসে দাদাকে শুধালো, মামার বাড়ি যাবে না আজকে? হ্যাঁ, যাবই তো, জবাব দিলেন হর্ষবর্ধন। যা যা যা, তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় গে, ট্রেন ভাড়া লাগবে না। গোবরা ছুটল বৌদির কাছে। হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজে গুজে তৈরি হয়ে নিক, বুঝলি? গোবরা একখানা 100 টাকার নোট নিয়ে ফিরে আসে। এতে কুলাবে? বৌদি জিজ্ঞেস করছে। আরে ঢের ঢের, আমার কাছেও তো কিছু খুচরো আছে, তাতেই ট্যাক্সি ভাড়া টাড়া হয়ে যাবে। আর চাই কি, এই ফাঁকেই এই টাকাতেই তোদের আমার মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন। গোবরা শুনে তো অবাক। মামির বাড়ি? মামির বাড়ি কি আবার আলাদা জায়গা নাকি? মামি মামি দেখেছিস কখনো? দেখবো না কেন, মামার সঙ্গেই দেখেছি মামিকে।
এক জোড়া মামা মামিকে একসঙ্গে, একবার নয় 100 বার। আহা, আরে সে মামি নয় রে মুক্কু, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, মামা হয় না। যা, তা কি কখনো হতে পারে? গোবরার বিশ্বাস হয় না। মামারা হচ্ছেন কবিদের মতোই বন জিনিস, যেমন কিনা হয়ে থাকে বন পোয়েট। মামাজ আর বন, বাট মামিজ আর মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের। মামা বিয়ে করলেই তবেই মামি। মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিছু দাঁতের মতন আপনা থেকে গজায় না। আরে সে মামি নয়, মিশরের মামি, মিশরের। মিশরের আবার কি এটা? নামও তো শুনিনি কখনো। মিশর আমাদের কোন মামা গো? ও দাদা বলো না গো, কোন মামা? বলো না, বলো না। মিশর আমাদের কোনো মামা নয় রে গোবরা। জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি আজ তোদের দেখিয়ে আনবো। চ মামির বাড়ি হয়ে তারপর আমরা মামার বাড়ি যাব, কেমন? জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক। ও মা, এই তোমার মামি ছিরি? এই তোমার মিশরের মামি? মহারাজি অনেকদিন আগেই তো মারা গেছে। মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে গা? এই ধরো আমি মারা যাবার পর কি আমার এই চেহারা থাকবে? মরণ কথার কি ছিরি দেখো, বালাই ষাট। হর্ষবর্ধনের বউ বলেন। হর্ষবর্ধন আরও ব্যক্ত করেন, ওষুধ লাগিয়ে এমন করে রেখেছে, বুঝলে? ম্যাগো বাসি মরা? তাই বলো, রীতিমতন বাসি মরাই। মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC 2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি গো দাদা? কিসের নম্বর? দাদারও চোখ পড়েছিল টিকিটটায়। তিনি মাথা নেড়ে বললেন, এটার বুঝতে পারছিস না হাদা? যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিল, এইটা হচ্ছে সেই গাড়ির নম্বর রে। আহা গো, মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা? শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয়। এই জন্যই বলি তোমাদের, সাবধানে চারপাশ দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে। তা কি আর তোমরা আমার কথা শুনবে? কখনো যদি এই দেখে তোমাদের শিক্ষা হয় তো বাঁচি। আমাকে আর কোনো মোটরের চাপা দিতে হয় না। কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন। এই বপুখানা দেখতে থাকেননি? কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বে বলে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরাল। কোন লরি? হ্যাঁ, কোন লরি আসে যদি? লরি? না, লরির সঙ্গে লড়ালড়িতে বোধহয় আমি পারবো না, বুঝলি গোবরা? এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল, মশাই, আপনার সিগারেটটা নিমে ফেলুন, নিমে ফেলুন। কেন বলুন তো? আমি তো নিজের পয়সায় খাচ্ছি, আপনার পয়সায় নয়। মামার বাড়ি, মামির বাড়ির আবদার নাকি? হ্যাঁ মশাই, তাই। মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ আছে। কেন? খেলে কি হয়? জরিমানা হয়, 50 টাকা জরিমানা। সামনেই তো নোটিশ বোর্ড ঝুলছে, দেখছেন না? সত্যিই তাই। দেওয়ালে লটকানো একটা নোটিশ, সিগারেট খাওয়া দণ্ডনীয়। এখানে সিগারেট টানিলে 50 টাকা জরিমানা দিতে হইবে। তো
নিভানো তো যায় না, সবে ধরিয়েছি মাত্র, দুটানো টানিনি এখনো। আচ্ছা আচ্ছা, এই নিন আপনার ওই জরিমানা, এই নিন ধরুন। 100 টাকার নোটখানা হর্ষবর্ধন ভদ্রলোকের হাতে দেন। কর্মচারী বলেন, এই রে, আমার কাছে তো ভাঙানি নেই, 50 টাকা এখন পাই কোথায়? ও, তাহলে কি হবে? ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন। তাই তো, কোথায় আপনি পাবেন 50 টাকা? গোবরা গোবরা, তুমি একটা ধরে না, হ্যাঁ, তাহলে ডবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন। হ্যাঁ, কি যে বলো তুমি দাদা। শ্রীমান গোবর্ধন বীরাবনত হয়। তোমরা হলে গিয়ে গুরুজন, তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি? আড়ালে আবডালে হলে না হয়। ধরাবি না তাহলে? গিন্নি, তুমি একটা টানো না হয়, হ্যাঁ, টেনে দেখো না একবার। মরণ আর কি। হর্ষবর্ধনের বউ মুখ বেজার করেন। তাহলে আর কি হবে? দাদা, আপনি একটা সিগারেট ধরান তাহলে। এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন। শিয়ালদা স্টেশনে পৌঁছে তার খেয়াল হলো, ওই যা, আমাদের ট্রেন ভাড়ার টাকা কই গিন্নি? এই টাকা যা ছিল তো জাদুঘরেই খুঁয়ে এসেছি। ও, মামির বাড়ির আবদার রাখতেই গেছে 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা। এখন পাই কোথায়? গোবরা গোবরা, তোর কাছে আছে কিছু? হ্যাঁ, গোবরা কিছু বলে না, পাঞ্জাবির পকেট উল্টিয়ে দেখিয়ে দেয়। ও গিন্নি, তোমার কাছে? ও মা, আমি কোথায় পাবো? আমার ট্যাঁকে কি টাকা থাকে? আমার কি ট্যাঁক আছে নাকি? তবেই তো মুশকিল হলো। হর্ষবর্ধন মাথা চুলকান। গিন্নি, তোমার ট্যাগ আছে কিন্তু ট্যাগ নেই। তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। চলো দাদা, বাড়ি ফিরে যাই। হ্যাঁ, পাগল হয়েছিস? মামার বাড়ির জন্য পা বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস কি রে গোবরা? একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয়, তখন মামার কাছে চাইলেই হবে। ফিরতি ভাড়ার জন্য কোনো ভাবনা নেই। মামার বাড়ির আবদার বলেই দিয়েছে তো। কিন্তু সমস্যা হলো, এখন যাই কি করে? গিয়ে পৌঁছবই বা কি করে? আমার কাছে যা খুচরো আছে, যাক, ওতেই হাফ টিকিট হয়ে যাবে কোন। হ্যাঁ, হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলে। 3 সোম মানুষ, একটা হাফ টিকিটে যাব আমরা? গোবরাও গাঁই করে। তা কি কখনো হয় দাদা? হয় বই কি, অবশ্যই হয়। অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটের 3rd ক্লাসের একটা হাফ টিকিট কিনেন। একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর দেখা যাবে। ফিরবো দেখিস ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, রানাঘাট লোকাল প্ল্যাটফর্মে খাড়া ছিল। একটা খালি কামরা দেখে তারা উঠলেন, উঠে বসলেন বেঞ্চিতে। হর্ষবর্ধন বললেন, তোমরা বেঞ্চের উপর উঠে বসো না গো, তলায় ঢুকে যাও, বুঝলে? কেবল আমি একা বেঞ্চির উপর উঠে বসবো। কেন, তুমি কি
জ্যাঠ সাহেব। আবার জিজ্ঞেস করে কেন? টিকিট কই তোমাদের? টিকিট এক্ষুনি চেকার আসবে, বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। তখন যাও যাও যাও, ঢুকে পড়ো, ছোট্ট ঢুকে পড়ো, ঢুকে পড়ো। এই গৌরা, তুমিও সেদিকে যা। জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে বেঞ্চির তলায় ঠেলে দেন, নিজে বসে বেঞ্চির ওপর গ্যাঁট হয়ে, গাড়িও ছেড়ে দেন। কয়েক স্টেশন যেতে যেতে কামরা পেরিয়ে চলতি গাড়িতে চেকার এসে ওঠে। টিকিটটাকে হর্ষবর্ধন টিকিট দেখান। হাফ টিকিট? একই এত বড় বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন সাকি মশাই? কেন যাবো না মশাই? হর্ষবর্ধন প্রতিবাদ করে, অঙ্কের জোরেই যাচ্ছি। অঙ্কের জোরে? সে আবার কি? কই বুঝতে পারলাম না তো, একটু বুঝে বলুন। আরে অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন। বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন না, বুঝবেন তাহলে। আপনাদের মধ্যেও হয়তো অনেকেই, যাদের অঙ্কের মাথাটা আমারই মতোই, তারা বুঝতে পারলেন না নিশ্চয়ই। দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। হর্ষবর্ধন কেটেছিলেন হাফ টিকিট। হাফ অর্থাৎ একের নিচে 2। এইবার কিছু বুঝলেন? তাও না? আচ্ছা আচ্ছা, বলুন তো, বেঞ্চির ওপরে কে বসেছিল? হর্ষবর্ধন, মানে একজন। আর নিচে গোবরা আর তার বৌদি, অর্থাৎ 2 জন। একের নিচে 2। এইবার বুঝলেন কিছু? এখনো না? আপনার মগজের ঘিলুও মামির মতোই বাসি হয়ে শুকিয়ে গেছে। আপনার ভবিষ্যৎ অন্ধকার, আর কিছুই করার নেই। শেষ হলো আজকের গল্প মামির বাড়ির আবদার। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।